আসসালামু আলাইকুম। গত ক্লাসগুলোতে আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট আর রিজিড পেভমেন্টের স্ট্রাকচার, পাশাপাশি এগুলার বেস, সাব বেস, পাশাপাশি ন্যাচারাল সাব বেস, সারফেস, এগুলার স্ট্রাকচারগুলো দেখছিলাম। এবং গত ক্লাসে আমরা আমাদের এই ফ্লেক্সিবল পেভমেন্টগুলো কী কী কারণে ফেলিওর ঘটে এবং ফেলিওর ঘটলে কীভাবে রিপেয়ার করা যায় সেগুলো নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা কংক্রিট পেভমেন্ট নিয়ে পড়াশোনা করবো, যে কংক্রিট পেভমেন্টের ক্ষেত্রে আমাদের কী কী কারণে ফেলিওরগুলো ঘটে আর কত ধরনের রিপেয়ার প্রসেস আছে সেই প্রসেসগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে কংক্রিট পেভমেন্টের লেয়ারগুলো কীরকম, কী কী থাকে একটা কংক্রিট লেয়ারে। আপনি যদি একটা ক্রস সেকশন নেন একটা কংক্রিট পেভমেন্টের, সেটা আপনি এরকম পাবেন। সবার উপর থাকবে একটা কংক্রিটের পেভমেন্ট, যার ভিতরে থাকবে রেইনফোর্সমেন্ট, তার নিচে থাকবে একটা গ্রেভেল বেস, তার নিচে থাকবে সাব বেস যদি প্রয়োজন পড়ে। সাবগ্রেড যদি দুর্বল হয় তখন আমরা অনেক সময় সাব বেস দিই, আর যদি সাব বেসের প্রয়োজন না থাকে তখন এই ন্যাচারাল সোয়েলটাই শুধু থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের মেইন কম্পোনেন্ট হচ্ছে তিনটা। কংক্রিট পেভমেন্ট সবার উপরে থাকবে, তার নিচে থাকবে গ্র্যাভেলের একটা বেস, তার নিচে থাকবে আমাদের ন্যাচারাল সাব বেস। আর ন্যাচারাল যদি এই ন্যাচারাল সাবগ্রেডটা যদি আমাদের উইক হয় সেক্ষেত্রে আমরা সাব বেসটা প্রোভাইড করি। আর যদি সাবগ্রেড ন্যাচারাল সার্ভিসটা যদি ভালো হয় বা নেটিভ সয়েলটা যদি ভালো হয় সেক্ষেত্রে আমাদের সাব বেসের দরকার নেই। দেখেন এখানে আরেকটা দেখাইছি আমি, কংক্রিট পেভমেন্ট, গ্রেভেল সাব বেস, তার নিচে থাকবে আমাদের ন্যাচারাল সয়েল। আমাদের আর নতুন করে 4টা লেয়ার দরকার নেই, 3টা লেয়ার হলে চলবে যদি আমাদের সয়েলের ক্যাপাসিটি, বিয়ারিং ক্যাপাসিটি ভালো হয়। আমরা দেখি যে একটা জয়েন্টের মধ্যে আমরা সবসময় জানি যে কোনো ধরনের জয়েন্টই একটা স্ট্রাকচার সবচেয়ে উইকেস্ট পয়েন্ট। আপনি যখনই দুইটা জিনিস জয়েন্ট দিবেন তো ওই জয়েন্টের পয়েন্টটা হবে সবচেয়ে উইক পয়েন্ট বা দুর্বল পয়েন্ট। তো আমরা যখন এই রিজিড পেভমেন্টগুলো করি বা কংক্রিট পেভমেন্টগুলো করি তখন আমরা কিছু জয়েন্ট দেই যাতে করে এক্সপানশন এবং কন্ট্রাকশনের কারণে যে ওয়ার্পিংটা হয় সেটা যাতে না ঘটতে পারে। মানে এক্সপানশন ঘটার জন্য আমরা একটা ফ্রি স্পেস দিয়ে দিই, পাশাপাশি এখানে কিছু ডাওয়াল বার থাকে। তো আমি জাস্ট এই জয়েন্টটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে এই জয়েন্ট এবং কিন্তু জয়েন্টে এই ডাওয়াল বারগুলো থাকে লোড একটা স্ল্যাব থেকে একটা স্ল্যাবে কনভে করে নেওয়ার জন্য বা বিয়ার করে নেওয়ার জন্য। এবং এই জয়েন্টগুলোতে সিলার থাকে। এখন সিলার কি জিনিস? সিলার এবং ফিলার জিনিসগুলো হচ্ছে এই যে আপনার এদিকে একটু গ্যাপ আছে, ওই গ্যাপ দ্বারা যদি আবার পানি ঢুকতে পারে বা কোনো ধরনের ডেব্রিজ ঢুকে সেক্ষেত্রে আমাদের নিচের যে সয়েলগুলো আছে বা বেসটা আছে সেটাকে দুর্বল করে দেবে। সেজন্য এটাতে যাতে পানি বা কোনো ধরনের ডেব্রিজ বা ময়লা আবর্জনা ঢুকতে না পারে সেজন্য আমরা অনেক সময় এখানে প্লাস্টিক টাইপের বিভিন্ন মেটেরিয়াল দিই, অনেক সময় ফোম জাতীয় কিছু জিনিসপত্র দিয়ে রাখি যাতে করে এখানে কোনো কোনো কিছু ইনফিল্ট্রেট বা ঢুকতে না পারে। কিন্তু আমাদের যখন এক্সপানশন হবে, এই কংক্রিটের স্ল্যাবটা যখন এক্সপান্ড হবে বা একটু বড় হবে, এলংগেটেড হবে, তখন যাতে এক্সপান্ড করতে পারে এদিকে যে জিনিসটা থাকবে সাধারণত আমরা এটা একটু কম্প্রেসেবল জিনিস দিই, ম্যাটেরিয়ালস দিই, যেটাকে আমরা বলি যে কম্প্রেস করা যাবে। মানে এদিকে যদি আপনি এদিকে একটু এক্সপান্ড করেও তাহলে ওই প্লাস্টিক ম্যাটেরিয়ালটা এদিকে একটু কম্প্রেসড হয়ে এক্সপ্যান্ড করার সুযোগ দিবে। এর দ্বারা আমাদের এই কংক্রিট স্ল্যাবটার ওয়ার্পিং হবে না বা মুছড়ে যাবে না বা একটু টুইস্টেড হবে না। তো এটা হচ্ছে মেইন পারপাস। আমরা এখন আরও যদি কিছু দেখতে চাই, এই ক্র্যাকের জয়েন্টগুলোতে প্রবলেম হলে আমরা কি করতে পারি? তো এই জয়েন্টগুলোতে যাতে কোনো রকম ডেব্রিস না ঢুকে সেজন্য আমরা এই ক্র্যাকগুলোকে ফিল করি উইথ রাবারাইজড অ্যাসফল্ট সিলেন্ট। রাবারাইজড অ্যাসফল্ট সিলেন্ট দ্বারা আমরা এই ক্র্যাকগুলোকে ফিল করে থাকি। মে ইউজ সিলিকন অর আদার লং লাইফ সিলেন্ট। আমরা সবচেয়ে চিপ যে মেটেরিয়াল সাধারণত প্লাস্টিক টাইপের কিছু মেটেরিয়াল ইউজ করি আমরা সিলার হিসাবে বাংলাদেশ পারস্পেক্টিভে। সিলস পেভমেন্ট ফ্রম ওয়াটার অ্যান্ড ডেব্রিস, যেটা পানি এবং ময়লা আবর্জনা থেকে আমাদের এই নিচের যে সাববেস আর ন্যাচারাল সয়েল আছে সেটাকে প্রোটেক্ট করে। লাস্ট 2 to 3 ইয়ার্স, এক একটা প্রায় 2-3 বছরের মতো চলে আপনি যখন এগুলো দিবেন প্লাস্টিকগুলো। আর সেগুলো আসলে মেনটেনেন্সের বিষয় আছে। যখন দেখলেন যে না এগুলো দুর্বল হয়ে গেছে বা কম্প্রেসড হয়ে গেছে, এখন ক্র্যাক দেখা যাচ্ছে, তখন আবার এগুলো চেঞ্জ করতে হয়। এগুলো খুব সহজে চেঞ্জ করা যায়। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের এই উপরে ভেহিকেল মুভমেন্টের কারণে আমাদের সারফেস যে টেক্সচার যেটাকে বলি আমরা, সেটা অনেক সময় গ্রিন্টেড হয়ে যায়, একদিকে উঁচু একদিকে নিচু, মানে দেখতে আর রাফ একটা সারফেস মনে হয়। তো ওই রকম প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি
উপরের সার্ফেসটাকে গ্রিন্ড করি, যেটাকে আমরা অনেক সময় বলি যে ডায়মন্ড গ্রিন্ডিং। তো গ্রিন্ডিং করার সিস্টেমটা যদি আমি একটু দেখাই, এইভাবে কাট করতে করতে উপরের সার্ফেসটাকে একদম স্মুথ করা হয়, যাতে করে ভেহিকেলগুলো খুব ইজিলি মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, প্যাসেঞ্জার এবং ড্রাইভারের যাতে কমফোর্টেবল হয় এবং কনভিনিয়েন্স হয় মুভমেন্ট করতে গেলে, সেজন্য এই রাফ টেক্সচারটাকে রিমুভ করা হয়। তো আমি যদি প্র্যাকটিক্যালি কিছু দেখাই আপনাদের, এইরকম করা হয় অনেক সময়, দেখবেন যে উপরে সার্ভিসটা একদম কাট করে একটা সুন্দর একটা ফিনিশিং আনা হয়। আর একটু আগে যে বলছিলাম সিলার ফিলার, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের যে দেখেন দুইটা পেভমেন্টের মাঝখানে দিকে প্লাস্টিক টাইপের কিছু ম্যাটেরিয়ালস দেওয়া আছে, যেগুলো কম্প্রেসিবল, মানে আপনার যদি এগুলো এই কংক্রিট স্ল্যাবগুলোর রোদের কারণে বা কোনো শীতের কারণে কন্ট্রাক্ট হয় অথবা এক্সপ্যান্ড হয়, তখন এই কম্প্রেসিবল প্লাস্টিকগুলো কম্প্রেসড হয়ে এক্সপান্ড করার সুযোগ দিবে, যার দরুন এই কংক্রিটে কোনো রকম ইফেক্ট পড়বে না বা টেম্পারেচারের জন্য যে একটা ব্যান্ডিং তৈরি হয় সেটা তৈরি হবে না। ডায়মন্ড গ্রাইন্ডিংয়ের কারণটা কি বা কী কারণে করা হয় আমি একটু আগে বলছি। এবং সারফেস ডিফেক্টস, সারফেসে যে ডিফেক্টগুলো আছে টেক্সচারগুলোতে উঁচু নিচু, আমরা যেটাকে নর্মালি বলি যে খাদ্রা, এগুলো যাতে রিমুভ করা যায় সেজন্য এই ডায়মন্ড গ্রাইন্ডিং করা হয়। রিডিউস কংক্রিট থিকনেস অ্যান্ড ইম্প্যারমেন্ট, কংক্রিটের যে থিকনেস আছে যেহেতু আমরা কাটতেছি সেজন্য একটু কমবে। রিস্টোর রাইটস অ্যান্ড টেক্সচার, আমাদের এই টেক্সচারটাকে আবার রিফর্ম করবে। রিমুভস ইম্প্যাক্ট ফোর্সেস টু জয়েন্টের মধ্যে যে একটা ইম্প্যাক্ট ফোর্স পড়ে সেটা অনেকটা রিমুভ করবে। ইউজুয়ালি ইউজড ইন কম্বিনেশন উইথ আদার্স, সাধারণত এটা সাধারণত করা হয় না, অন্য একটা কাজ করছেন আপনি তখন শেষ ফিনিশিং হিসেবে এই কাজটা করা হয়। আচ্ছা, ইম্প্যাক্ট ফোর্সের ব্যাপারে আমি যদি একটু সহজ করে একটু ধারণা দিই, ইম্প্যাক্ট ফোর্সটা হচ্ছে সাডেন হিউজ অ্যামাউন্ট একটা লোড। আপনার ধরেন যে ক্রিকেটের ব্যাট দ্বারা খেলতেছেন, ব্যাট দ্বারা বলে হিট করছেন, হঠাৎ করে জোরে একটা হিট পড়ছে, এই ধরনের লোডকে বলা ইম্প্যাক্ট লোড। আপনি হঠাৎ করে ব্রেক করছেন, ব্রেক করার পরে যে একটা লোড পেভমেন্টের মধ্যে পড়বে ওটা হচ্ছে ইম্প্যাক্ট লোড। তো ইম্প্যাক্ট লোডের জন্য আমরা আমাদের ডিজাইনগুলো একটু ফ্যাক্টর সেফটি বেশি ধরতে হয়, কারণ ইম্প্যাক্ট লোডগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি হয়। পার্শিয়াল ডেপথ জয়েন্ট ফিলার, অনেক সময় দেখা যায় যে এই যে আমাদের এই জয়েন্টগুলো আছে, জয়েন্টের এই জায়গাতে ভেহিকেল মুভমেন্ট করার কারণে এদিকে একটু ক্র্যাক দেখা দিচ্ছে, এদিকে ভাঙা দেখা দিচ্ছে, এদিকে ফেইলর দেখা দিচ্ছে, পার্শিয়ালি ব্রেকিং হয়ে গেছে, এদিকে ভেঙে গেছে বা ওইদিকে ভেঙে গেছে। তো ওইরকম পার্শিয়াল ডেপথগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে জায়গাতে জয়েন্টটা সেই জায়গাগুলোতে রিপেয়ার করে থাকি। তখন দেখা যায় যেরকম ভেঙে যায়, ওই প্রান্ত দিয়ে ভেঙে যায়, তো এরকম যদি ভেঙে যায় তখন তো আরও বেশি করে পানি পেনিট্রেট করবে, ডেব্রিজ ঢুকবে, তখন সার্ভিসটা আরও নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে কী হয়, আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, এদিকে যদি পানি ঢুকে তখন দেখা যায় যে এই নিচের যে সার্ভিসটা আছে, আমি মাউস দিয়ে দেখাই, নিচের যে সার্ভিসটা আছে ওটাতে একটা কাদা কাদা অবস্থা হয়ে যায়। তো আমরা ইঞ্জিনিয়ার অনেক সময় এটাকে বলি মাড পাম্পিং। মাড পাম্পিং মানে হচ্ছে কাদা, দেখবেন যে এদিকের পানিগুলো একটু কাদা কাদা হয়ে যাবে যখন এদিকে একটা মুভিং ভেহিকেল আসবে। তো মুভিং ভেহিকেল আসার কারণে এদিকের এই কাদা আর লোড নিতে পারবে না, এইদিকে যখন চাকাটা আসবে তখন এই কাদাগুলো চারপাশে ছড়াই পড়বে। তো এটাকে আমরা বলি মাড পাম্পিং। এই মাড পাম্পিং রেসিস্ট করার জন্য আমরা অনেক সময় ড্রিলিং করি, আমাদের এই কংক্রিট পেভমেন্টকে ড্রিল করে নিচে যে মাড আছে বা এই কাদা আছে, কাদাগুলাকে ড্রিল করে বিভিন্ন স্লারি বা বিভিন্ন ধরনের সিমেন্টের একটা পেস্ট দিয়ে শক্ত করে দিয়ে, যাতে করে ভিতরে পানি ঢুকতে না পারে, ভিতরে যে কাদাগুলো আছে কাদাগুলোর মধ্যে যাতে আর কোনোভাবে পানি না যেতে পারে এবং সারফেস যাতে শক্ত হয়, লোডগুলো যাতে নিতে পারে। লোডগুলো যদি না নিতে পারে তাহলে এদিকে মাড পাম্পিং হবে। মাড পাম্পিং হচ্ছে এদিকে যখন আপনি চাপ দিবেন লোড এই কংক্রিট স্ল্যাবের উপরে, স্ল্যাবটা যখন নিচে চাপ দিবে এই সয়েল লোড বেয়ার করতে পারবে না, এদিকের কাদাগুলো ওই পানির মতো ছিটকে পড়বে চারপাশে, এগুলো অনেক সময় হয়। তো এটার জন্য রেমেডি কী বললাম আমি, ড্রিলিং। আপনি এদিকে ড্রিল করে একটা মেশিন দ্বারা ড্রিল করে এদিকে কংক্রিট এই সিমেন্টের স্লারি এখানে ঢালতে পারেন। তো এতে করে এদিকের সারফেসটা শক্ত হয়ে যাবে। নিচের যে মাড আছে ওই জায়গাতে যখন আমরা এই সিমেন্টের স্লারি দিব তখন আর পানিগুলো ঢুকতে পারবে না ভিতরে, আর লুটগুলো বের করতে পারবে। আচ্ছা, পার্শিয়াল ডেপথ যেটা বলতেছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি। তো এই ডেপথগুলো যখন এরকম ইরেগুলার শেপে ভাঙে তখন আমাদের সুন্দর করে একটা শেপে নিয়ে আসতে হয় এরকম, ওটাকে আমরা বলি পার্শিয়াল ডেপথ কাটিং। এইভাবে কেটে দেন আবার আমরা কংক্রিট একটা ঢালাই দিয়ে দিই সুন্দর করে, এটাকে আমরা বলি পার্শিয়াল জয়েন্ট রিপেয়ার। যে দেখেন সুন্দর করে কাটলাম, কাটার পরে এদিকে ফিল করে দিলাম। আমি এর আগেও দেখেছিলাম পটল কাটার সময় ট্রায়াঙ্গুলার বা রেক্টেঙ্গুলার বিভিন্ন শেপ করে তখন সবটা তুলে আবার নতুন করে দিতে হয়। তো এটা হচ্ছে পার্শিয়াল ডেপথ জয়েন্ট রিপেয়ার। আমি যদি আরও কিছু দেখাই আপনাদের, এটা কি কখন ইউজ করা হয়, ইউজড অন সারফেস স্পেলস অর জয়েন্ট স্পেলস
ইউজেস পলিমার্স মডিফাইড কংক্রিট। সাধারণত পলিমার মডিফাইড কংক্রিট যেগুলো সেগুলো এরকম ফিলারের ক্ষেত্রে ইউজ করা হয়, ইউজ করি আমরা। রিস্টোর রাইট অ্যান্ড রিমুভস ইম্প্যাক্ট লোডিং। এরকম ছিদ্র যদি আমাদের রোডে থাকে, ধরুন যে একটা গাড়ি যাচ্ছে এদিকে একটা ছিদ্র আছে বা এরকম ক্র্যাক দেখা দিচ্ছে, তখন একটা হিউজ একটা ইম্প্যাক্ট লোড তৈরি হবে, চাকার মধ্যে হঠাৎ করে একটা ফোর্স দেখা দেবে, এদিকে চাকা বসে যাবে। তো এই ইম্প্যাক্ট লোডটা যাতে না হয় সেজন্য আমরা স্মুথ একটা জার্নির জন্য এই ক্র্যাকগুলোকে ভেঙে সুন্দর করে আবার ফিল করে দিই। স্টেবিলাইজ এরিয়াটাকে স্টেবিলাইজ করে দেয়, কারণ কোথাও যদি একটু ধরুন যে একটু ফ্র্যাকচার বা কোথাও একটু এরকম কাটিং দেখা দেয়, তখন ওই এরিয়াগুলোতে আস্তে আস্তে আরও প্রোপাগেট করে বা আস্তে আস্তে আরও ছড়ায় পড়ে আরও ভাঙতে থাকে। তো ওটা যাতে ফার্দার আর ইনক্রিজ করতে না পারে, ফার্দার যাতে আর বাড়তে না পারে, সেজন্য আমরা এই এরিয়াটাকে স্টেবিলাইজ করার জন্য পার্শিয়াল ডেপথ রিপেয়ার করি। আর এটা পাশাপাশি আমাদের সিল পেভমেন্টটাকে সিল করার জন্য কাজে লাগে। এটা প্রায় 3 থেকে 5 বছর এমনিতে আপনার চলবে, একবার ঠিক করলে 3 থেকে 5 বছর চলবে। তো এখানে যদি আমি আপনাদের দেখাই, দেখেন এই যে আমার মাউসটা যদি দেখাই, এই যে এই জায়গাটাতে জয়েন্টটা এদিকে ভেঙে গেছিলো। তো তখন আমরা কী করছি, সুন্দর করে এই জয়েন্টটা একটা রেগুলার শেপে কেটে দেন এটা আবার ফিল করে দিয়েছি প্লাস্টারাইজ সিমেন্ট দ্বারা। ফিল করে আবার যখন আপনি ফিনিশিং দিয়ে দেবেন, তখন ফার্দার এটা আর প্রোপাগেট করবে না, এই জায়গাটা একটা ফিনিশিংয়ে চলে আসবে, ইম্প্যাক্ট লোডার তৈরি হবে না, গাড়িগুলো ইজিলি মুভ করতে পারবে। এটা হচ্ছে পার্শিয়াল ডেপথ রিপেয়ার। আর ফুল ডেপথ রিপেয়ার অনেক সময় করতে হয়, এই হচ্ছে আমাদের ডাওয়েল বার, যেটা পারপাস হচ্ছে এক স্ল্যাব থেকে আরেক স্ল্যাবের লোডগুলো কনভে করা বা বিয়ার করে নিয়ে যাওয়া। ফুল ডেপথ রিপেয়ার কখন করতে হয়, দেখেন যে একবার উপরে নিচে সব দিক দিয়ে একদম ব্রেকিং হয়ে গেছে বা ভেঙে গেছে, তো এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত ফুল ডেপথ রিপেয়ার করি। ফুল ডেপথ রিপেয়ারটার জন্য একটু কস্টলি, কারণ হচ্ছে যেহেতু ডাবল বারের যে স্ট্রেংথ সেটাও কমে গেছে, নিচে উপরে কোথাও বন্ডিং স্ট্রেংথটা নাই, সেজন্য সবটাই কাটতে হয়। সবটা কেটে দেন আবার আমার তো ডাবল বার দিতে হবে, কারণ স্ল্যাবের লোড এক জায়গা থেকে এক জায়গাতে আমার বিয়ার করে নিয়ে যাওয়া লাগবে, যাতে করে স্ল্যাবের স্ট্রেসের যে ইন্টেন্সিটি তীব্রতা যাতে কিছুটা কমাতে পারি। তো সেজন্য আমরা নতুন করে আবার একটা ঢালাই দেব, ঢালাই দিয়ে এটার মধ্যে মাস্ট বি একটা ডাবল বার দিয়ে দিতে হবে, যাতে করে লোডগুলো কনভে হয়। দুই পাশে আমরা ডাবল বার দিয়ে দিব। আবার যদি দেখাই প্রথম থেকে আমাদের এরকম ছিল ফ্র্যাকচারটা যদি এরকম থাকে তখন সবটা কাট করা লাগবে, যেহেতু শুধুমাত্র এখন আগের মতো আর উপর দিক দিয়ে দিয়ে দিলে হবে না, কারণ নিচ দিয়ে তখন ফাঁকা হয়ে যাবে। তো নিচ দিয়ে যদি ফাঁকা হয় তখন উপরে জায়গাটা আবার ভেঙে যাবে, সেজন্য সবটা কাটা লাগবে। কেটে সুন্দর করে ফিল করে দেন আবার ডাবল বারটা দিতে লাগবে। আপনি যখন কনস্ট্রাক্ট করবেন তখনই ডাবল বারটা প্রোভাইড করতে হবে। আসলে আমি অ্যানিমেশন দেখানোর জন্য এভাবে দেখাইছি। তো এইরকম যদি একটা ফিগার আপনাদের দেখাই, দেখেন যে এদিকে আমাদের জয়েন্টের প্রবলেম ছিল, সেজন্য আমি সবটা কেটে সুন্দর করে আবার এদিকে ডাবল বার দিয়ে দুই পাশে ফিক্স আপ করে দিছি। তো ইউজড অন ব্যাডলি ডেটোরিয়েটেড জয়েন্ট, খুব বেশি ডিস্ট্রাক্টেড যদি হয়ে যায় কোনো একটা ক্র্যাক বা জয়েন্ট, সেক্ষেত্রে আমরা সাধারণত ফুল ডেপথ রিপেয়ার করি। আর যদি ক্ষুদ্র হয় সেক্ষেত্রে পার্শিয়াল ডেপথ রিপেয়ার করলে হয়। এক্ষেত্রে আমরা ওই পলিমার মডিফাইড কংক্রিটগুলো ইউজ করি। এক্ষেত্রে আমরা ওই লিঙ্ক স্ল্যাব, যেটা একটু আগে দেখাইছি আমি, এদিকে একটা স্ল্যাব, বামে ডান একটা স্ল্যাব, মাঝখানে একটা লিঙ্ক স্ল্যাবের আবার দুই পাশে ডাবল বার আছে, তো ওটাকে আমরা অনেক সময় লিঙ্ক স্ল্যাব বলি। এইটার ইন লো ট্রান্সফার অ্যান্ড সিলিং জয়েন্টগুলোকে সিলিংয়ের জন্য আমরা অনেক সময় এটা ইউজ করি। 5 থেকে 8 বছরের মতো মোটামুটি এগুলো লাস্টিং করে। ডাবল বার রিট্রোফিটিং সম্পর্কে আপনার আগে জানা আছে। অনেক সময় দেখা যায় যে ডাবল বার প্রোভাইড করতে হয়, তো ডাবল বার প্রোভাইড করার ক্ষেত্রে আমরা অনেক সময় কাট করে এদিকে ডাবল বারগুলো প্রোভাইড করি, যাতে করে লোডের ইন্টেন্সিটি খুব বেশি বৃদ্ধি না পায়। ইউজড অন ওপেন ওয়ার্কিং ক্র্যাকস, যেদিকে আপনার একদম খোলা জায়গা, ওই জায়গাগুলোতে এরকম ডাবল বারগুলো প্রোভাইড করা হয়। কাট ইন লোড ট্রান্সফার ডাবলস, এইড ইন লোড ট্রান্সফার অ্যান্ড সিলিং জয়েন্ট, এগুলো তো আগেই বলছি, আবার বলতেছি। লোড ট্রান্সফারে সাহায্য করে, সিলিং জয়েন্টগুলোকে সিল করতে সাহায্য করে, মিনিমাইজ ফ্র্যাকচারিং অথবা ফল্টগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করে। ডাবল বারের পারপাস তো একটু আগে বলছি। আবার অনেক সময় করে কি আমরা অ্যাসফাল্টের একটু ওভারলাই করি, মানে উপরের দিকে আবার একটা অ্যাসফাল্ট দিয়ে দিই, যাতে করে আমাদের যে একটা প্রবলেম ছিল রিজিড পেভমেন্টের রিফ্লেক্টিভ প্রপার্টি অফ পেভমেন্ট, সেটা ওভারকাম করার জন্য আমরা অ্যাসফাল্টের একটা উপরে থিক একটা লেয়ার দিয়ে দিই, যাতে করে রিফ্লেক্টিভ প্রপার্টিটা ভালো হয়। তো প্যাচিং অ্যান্ড রিপেয়ার অফ এক্সিস্টিং ইউজুয়ালি নেসেসারি রিফ্লেক্টিং ক্যারেক্টার্স ইন ফার্স্ট ইয়ার। রিফ্লেক্টিং ক্র্যাকস যেগুলো আছে, ক্ষুদ্র ক্র্যাক, তো এগুলো রিপেয়ার করার জন্য আমরা অনেক সময় এরকম একটা অ্যাসফাল্টের একটা লেয়ার উপরে দিয়ে দিই। তো বুঝতেই পারতেছেন এই অ্যাসফাল্টের লেয়ার দিলে আমরা পেভমেন্টটা সিলিং হয় বা ভিতরে আর পানি পেনেট্রেট করতে পারে না। এটাকে সাধারণত ইউজড শর্ট টার্ম ফিক্সড ফর রাইড অ্যান্ড সারফেস,
এটাকে সাধারণত শর্ট টাইমের জন্য করা হয়। ক্র্যাক অ্যান্ড সিট আর রাভালাইজ, অনেক সময় আমরা রাভালাইজ করি, দেখবেন যে অনেক সময় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ক্র্যাক দেখা দেয়, যেটাকে আমরা একটু আগে বললাম রিফ্লেকটিভ ক্র্যাক। তো এগুলো প্রিভেন্ট করার জন্য আমরা এই অ্যাসফাল্টগুলো প্রোভাইড করে থাকি, যাতে করে এই ছিদ্রগুলো দ্বারা কোনোভাবে পানি ঢুকতে না পারে। তো আরও কিছু মেজারমেন্ট এখন বর্তমানে আর নেওয়া হচ্ছে, ধরুন যে এই বেসগুলো দেওয়ার পরে এখানে একটা লেয়ার দেওয়া হয়, যাতে করে উপরে পানিগুলো উঠতে না পারে, উপর দিকের পানিগুলো যাতে নিচে না যেতে পারে, সেজন্য আমরা উপরে অ্যাসফাল্ট দেই। আর নিচের পানিগুলো যাতে উপরে উঠতে না পারে, সেজন্য আমরা অনেক সময় জিও টেক্সটাইল প্রোভাইড করি। এগুলো নতুন রুটগুলোতে করে অনেকে, যদি বাজেট ভালো থাকে ডেফিনেটলি আপনারা ইনশাল্লাহ করবেন। জিও টেক্সটাইল প্রোভাইড করলে নিচের দিকের পানিগুলো ক্যাপিলারি রাইজের মাধ্যমে উপরে উঠতে পারে না। এই হচ্ছে জিও টেক্সটাইল একটা অ্যাডভান্টেজ। সলিউশন অফ ক্র্যাক অ্যান্ড সিল রিবেলাইজ চিপার দেন রিমুভিং কংক্রিট। কংক্রিট রিমুভ করার চেয়ে উপরের দিকে আপনি একটা লেয়ার দিয়ে দিলেন ইমালশনের বা কংক্রিটের, তো এটা সবচেয়ে ভালো হবে। মিনিমাইজ রিফ্লেক্টিং ক্র্যাকিং যেগুলো আছে সেগুলো কমাই দেবে। এই অ্যাসফাল্ট দেওয়ার কারণে আমাদের দেখেন যে পেনিট্রেশন কোয়ালিটি বা ক্যাপাবিলিটি কমে গেছে অনেক। রিইউজ অফ মেজরিটি অফ স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলো আবার নতুন করে ইউজ করা যাবে। লিমিট ফিউচার অপশন অফ রিপেয়ার, আর এগুলো ইউজ করলে আর বেশি আপনার কয়েকদিন পর রিপেয়ার করার লাগবে না, প্রায় 10 বছরের মতো টিকে। কংক্রিট এখন যদি দেখেন যে না আপনার এই অ্যাসফাল্ট দিয়ে হচ্ছে না, তখন অনেক সময় আমরা আবার কংক্রিটের একটা থিক লেয়ার দিয়ে দিই, সেটাকে আমরা বলি কংক্রিট ওভারলাই। তো কংক্রিট ওভারলাই দেওয়ার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়, যেদিকে জয়েন্ট আছে সেদিকে একটু খোলা রাখতে হয়। ক্যান বি বাউন্ডেড অর আনবাউন্ডেড, এটা একটা স্ল্যাবের উপরে একটা স্ল্যাব দেওয়া হয়, বাউন্ডেড করা হয় সাধারণত, আবার আনবাউন্ডেডও করা হয়। জয়েন্টস মাস্ট বি কাট অন ক্র্যাক অ্যান্ড জয়েন্টস। প্যাচিং অফ এক্সিস্টিং ইজিলি নেসেসারি। রিউজ অফ মেজরিটি অফ স্ট্রাকচার কম্পোনেন্ট, এর দ্বারা আগে যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারতেছেন, তো আপনি আবার একটা লেয়ার দিয়ে দেওয়ার কারণে রুটের যে স্ট্রেংথ বা লাইফ টাইম সেটা আবার অনেক গুণ বেড়ে যাবে, অনেক বছর আপনি চালাতে পারবেন। তো যদি দেখেন যে না অ্যাসফাল্ট দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আর একটা কংক্রিটের ঢালাই দিতে পারেন উপরে। এই তো মোটামুটি ছিল আজকের পড়াশোনা এই কংক্রিট পেভমেন্টের। আর একটা জিনিস তো আপনাদের বললাম, আমি তো দেখাতে পারিনি, মাড পাম্পিং। অনেক সময় দেখা যায় যে ভেতরে এই পানিগুলো ঢুকলে এদিকে কাদা কাদা হয়ে যায়, তো গাড়ি যখন আসবে তখন এদিকের যে কাদাগুলো আছে চারদিকে ছড়িয়ে পড়ে। তো এই মাড পাম্পিংয়ের জন্য এদিকে ড্রিল করে বা ছিদ্র করে ড্রিলিং মেশিন দ্বারা সিমেন্টের স্লারি দেওয়া হয়। তো এই ছিল মোটামুটি কংক্রিট পেভমেন্টের পড়াশোনা। আর আমি গত ক্লাসে আপনাদের মেবি ফ্লেক্সিবল পেভমেন্টের সব কিছু দেখাতে পারি নাই, সেজন্য ছোটো করে আরেকটু রিভাইজ দেখানোর চেষ্টা করতেছি যে ওই প্রবলেমগুলো। মাইক্রো সারফেসিং, অনেক সময় আমরা একটু কংক্রিট স্ল্যাবে যেরকম করছি, এখানে অনেক সময় মাইক্রো সারফেস করা হয়, স্লারি দিয়ে সিল করা হয় উপরের সারফেসটাকে। ওই যে দেখেন উপরে একটা মাইক্রো সারফেস করতেছে, যাতে করে এই সারফেসটার উপরের লুটটা কম পড়ে, টেক্সচারগুলো ভালো থাকে এই সারফেসের। স্লারি দ্বারা সিল করা হয়, এগুলো ওই ছোটো ছোটো যে ক্র্যাকগুলো আছে উপরে সারফেসে সেগুলো রিমুভ করে দেয়। এটা একটা মেনটেন্যান্স বলতে পারেন আপনি, 2-3 বছর পর পর এগুলো করলে আর আপনার ফার্দার যে প্রবলেমগুলো হয় সেগুলো আর হবে না। আর এগুলো কোনো স্ট্রাকচারাল সলিউশন না, যে উপরে জাস্ট আপনি একটা লেয়ার দিয়ে দিচ্ছেন। আমি আর একটু ফাস্ট মুভ করতেছি। ওভারলাই, এটা তো একটু আগে দেখাইছি কংক্রিট পেভমেন্টের ক্ষেত্রে। এই রিজিড এই ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে অনেক সময় ওভারলাই করা হয়, যে একটা লেয়ার আছে তার উপরে আপনি ট্যাগ কোট দিয়ে ট্যাগ কোটের উপরে আবার আরেকটা লেয়ার দিয়ে দিবেন, যাতে করে আগের সার্ফেসটার সাথে নতুন সার্ফেসটা একটা ভালো বন্ডিং তৈরি হবে এবং স্ট্রং একটা বেস আপনি পাবেন। এটাকে আমরা বলি ওভারলাই। ওভারলাই যদি আপনি অ্যানিমেশন দ্বারা দেখায়, দেখুন যে আগে একটা লেয়ার কিন্তু আছে, তার উপরে আবার একটা লেয়ার দিছি, এটা মেনটেন্যান্সের পারপাসে, যাতে করে আগের যে উইক সার্ফেসটা আছে সেটা একটু ডেভেলপ করার জন্য আমরা অনেক সময় ওভারলাই করব, উপরে আরও একটা লেয়ার দিই। হট মিক্স অ্যাসফাল্ট লেয়ার 3/4 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ করে এরকম দেওয়া হয়। ক্যান বি ইউজড ইন কনজাংশন উইথ মাইলিং, ক্যান কারেক্ট সার্ভিস ইমপারফেকশনস। সার্ভিসেস ইমপারফেকশনগুলো আছে সেগুলো কারেক্ট করার জন্য, সার্ভিসে ফ্রিকশন বৃদ্ধির জন্য, স্ট্রাকচার অফ পেভমেন্টের স্ট্রাকচারটাকে সাপোর্ট দেওয়ার জন্য বা একটু হেল্প করার জন্য আমরা এরকম একটা ওভারলাই করি। তো অনেক সময় মিল অ্যান্ড ওভারলাই আমরা যদি একটু দেখাই, এভাবে কাট করে নিয়ে নেওয়া হয়। এটা ভিডিও দেখাতে ভালো হয়তো ভালোই, তো আপনার বাংলাদেশে অবশ্যই এগুলো কমই করা হয়, জাস্ট ওভারলাই করা হয়।
আগেরটা তেমন কাটে না, তো অনেক জায়গাতে করে। আরেকটা জিনিস বলছিলাম আমি গত ক্লাসে যে আপনাদের ছোটো ছোটো ক্র্যাক হইলে আমরা পোর করি ইমালশন, তো বড়গুলোর ক্ষেত্রেও আমরা অনেক সময় এরকম পোর করে থাকি এগুলা ওই বিভিন্ন লেয়ার দ্বারা। এই বড় বড় ক্র্যাকগুলোতে আমরা ইমালশনগুলো ঢালাই করলেই মোটামুটি ক্র্যাকগুলো ফিল আপ হয়। তো এটা একটা রেমেডি হইতে পারে। রিফ্লেকটিভ ক্র্যাকিং যদি দেখাই, অনেক সময় রুটদের কারণে উপরে সার্ফেসটা ক্র্যাক করে ফেটে যায়, তখন আবার ওভারলাই করলে এই প্রবলেমটা সলিউশন হয় না। এই কারণে যে নিচে যদি খালি থাকে, উপরে আপনি যত লেয়ার দেন কোনো কাজ হবে না, কতদিন পরে আবার উপরের লেয়ারটা ফেটে যাবে বা ক্র্যাক হয়ে যাবে। তো ওই রকম প্রবলেম যদি হয় তখন আসলে আমাদের হাতে আর কোনো অপশন থাকে না। ওই যে আমি একটু যেটা বললাম, আপনার দিকে ক্র্যাক আছে, ক্র্যাকের উপরে আবার আপনি ওভারলাই করছেন, তখন কি প্রবলেম হবে, তখন রোদের কারণে আবার উপরের লেয়ারটা যেটা আছে ওইটাও আস্তে আস্তে ক্র্যাক দেখা দিবে। তো ওই রকম সমস্যা যদি হয় তখন আর ওভারলাই করে লাভ নাই, তখন এটা ক্রাশ করা লাগবে। দেখেন যে ক্রাশ ইন শেপ, নতুন করে ভাঙা লাগবে, ক্রাশ করে নতুন করে আবার করা লাগবে। নইলে আবার দেখবেন যে কয়েকদিন ঠিক করছেন আপনি, ঠিক করে যেতে যেতে আবার নতুন করে হয়ে গেছে। তো ওটা দেখেন, আমি একটু যদি ব্যাক করে দেখাই আপনাদের ক্রাশ এন্ড শেপটা কী করে করে অ্যানিমেশন দ্বারা যদি দেখাই। আগে যেটা ছিল ওই লেয়ারটাকে একটু কাট করবেন, কাট করে নতুন করে আবার একটা সুন্দর করে লেয়ার দিয়ে দিবেন, যাতে করে এই ভাঙা সার্ভিসের উপর যখন আপনি আবার একটা ভালো সার্ভিস দেবেন ওই ভালোটাও আবার নষ্ট হয়ে যাবে। সেজন্য এইভাবে কাট করে আবার দিতে হয় ক্রাশ অ্যান্ড শেপ। তারপর আবার একটা অ্যাসফাল্ট একটা সারফেসিং করে দিলেন। তো এই ক্রাশ অ্যান্ড শেপের কারণটা কি, পালভারাইজ ডিস্ট্রেসড অ্যাসফাল্ট সারফেস অ্যান্ড মিক্স উইথ বেস, এটাকে আবার বেসের সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়, ক্যান প্রোডাক্ট কারেক্ট প্রোফাইল ইমপারফেকশন, প্রোফাইলের মধ্যে বা সার্ভিসটার মধ্যে যে একটা ইমপারফেকশন বা আনডিউলেশন বা ঢেউগুলো থাকে সেগুলো কারেক্ট করার জন্য আমরা অনেক সময় এরকম কাট বা ক্রাশ করি। প্রাইমারিলি ফর রুরাল রোডগুলোর ক্ষেত্রে সাধারণত এরকম করা হয় যেগুলোতে কোনো কার্ভ থাকে না পাশে। হোয়াইট টপিং করা হয় অনেক সময়, উপরের দিকে একটু হোয়াইট টপিং করা হয় আলাদা করে, যাতে সার্ভিসটার মধ্যে আর কোনো ইম্প্যাক্ট না পড়ে। থিন কংক্রিট ওভারলাইজ অ্যারেঞ্জ করে দেওয়া হয়। হার্ড আর্মরিং বাট লিটল স্ট্রাকচার নিড জয়েন্টস এভরি 4 to 6 feet স্কোয়ার, 4 থেকে 6 ফিট পরে পরে এরকম এগুলো দিতে হয়। এটা স্ল্যাবের মতো দেখতে অনেকটা, প্র্যাকটিক্যালি দেখাতে পারলে ভালোই। তো ছোটো ছোটো স্ল্যাব উপরে দেওয়া হয় যাতে করে নিচের লেয়ারগুলোতে আর খুব বেশি ইম্প্যাক্ট না পড়ে। গ্রেট ফর রাট রেজিস্ট্যান্স, রাট বলতে এই আপনাদের একটা ফিগার যদি দেখাই আমি, আপনি ব্রেকিং করলে দেখবেন যে উপরে সার্ফেসটা অনেক সময় দলা পেকে যায়, একসাথে হয়ে যায়, মানে ঢেউয়ের মতো হয়ে যায়। তো এইগুলো যাতে না হয় সেজন্য অনেক সময় হোয়াইট টপিং করা হয়, যাতে উপরে এই প্রবলেমটা না হয়, রাট রেসিস্ট্যান্ট যাতে একটু বাড়ে, বা ব্রেকিং করলে যাতে ঢেউ ঢেউ টাইপের যে ইমালশনগুলো বা স্পাল্টগুলো জমে না যায়, সেই জন্য এরকম সময় এরকম হোয়াইট টপিং করা হয়। আর যখন দেখবেন যে না আপনি কোনোভাবে কোনো কিছু করে পারতেছেন না, তখন তো আসলে আর কোনো সুযোগ নাই, তখন আসলে নতুন করে রিকনস্ট্রাক্টই করতে হয়। যখন দেখলেন যে অনেক বছর ধরে কাজ করতেছে না, ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ, আপনি যদি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল রিপেয়ার করতে যান সেক্ষেত্রে অনেক বেশি কষ্ট হবে, তখন রিকনস্ট্রাকশন ছাড়া আমাদের হাতে আর কোনো সুযোগ থাকবে না। যদিও ওটা খুব কস্টলি একটা অপশন, আমরা সব কিছু দেখে জাজমেন্ট করে দেখবো যে অন্যান্য রেমিডি নিয়ে যে আমাদের কীরকম কষ্ট পড়তেছে। তো ওই কষ্ট যদি আমাদের এরকম নতুন করে রাস্তা কনস্ট্রাক্টের চেয়ে বেশি হয়, তখন নতুন কনস্ট্রাক্ট করা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন থাকবে না। তো এই ছিল মোটামুটি কংক্রিট পেভমেন্টের যতগুলো সলিউশন। এতটুকুই থাকলো আজকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।